হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকের ভিডিওটা হলো 2022-এর সিটেটের ম্যাথামেটিক্সের পুরো 15 মার্কসের পেডাগজির ভিডিও। পেপার 1-এর যে ম্যাথামেটিক্স পেডাগজি রয়েছে 15 মার্কসের, সেই পুরো 15 মার্কস যদি তোমরা পেতে চাও তাহলে এই ম্যাথামেটিক্স পেডাগজির যে ভিডিওটা বানিয়েছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাও, তাহলে তোমরা 15তে পুরো 15 পাবে। এটার আমি গ্যারেন্টি দিচ্ছি যদি ভিডিওটা তোমরা পুরো কমপ্লিট করো। ঠিক আছে, তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আজকের ভিডিও এখানে স্টার্ট করছি। প্রথমেই হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং ম্যাথামেটিক্স ইন প্রাইমারি লেভেল, অর্থাৎ ক্লাস 1 to 5-এর বাচ্চাদের আমরা কেন ম্যাথামেটিক্স শেখাবো। প্রথমে পয়েন্টই আছে ম্যাথামেটাইজেশন। এই ম্যাথামেটাইজেশন শব্দটার মানে হলো বাচ্চারা যখন ম্যাথ শিখছে, যখন যোগ গুণ ভাগ বিয়োগ শিখছে, সেটাকে যেন তারা রিয়েল লাইফে কাজে লাগাতে পারে। তারা সেটাকে কাজে লাগিয়ে যেন সমাজে কিছু করতে পারে, নিজেদের একটা কোনো যোগ্যতা তৈরি করতে পারে। যেমন তারা যদি বাজারে কিছু কেনাকাটা করতে যায়, তার জন্য তাদের হিসাব নিকাশের দরকার হয়, সেই ম্যাথামেটিক্সটা তারা যেন কোনোদিনই না ভোলে, এমনভাবে ম্যাথ শিখবে যেন তারা জীবনে সেই ম্যাথটাকে কাজে লাগাতে পারে। ঠিক আছে, তাদের ইকোনমিক একটা ইম্পর্টেন্স যেন তারা ম্যাথামেটিক্স থেকে পায়। তারপরের অবজেক্টিভ হলো বাচ্চারা যখন ম্যাথামেটিক্স শিখবে তখন যেন তারা এনজয়ের সঙ্গে ম্যাথামেটিক্স শিখতে পারে, মজার সঙ্গে অঙ্ক করতে পারে। ঠিক আছে, তাহলে যখন ম্যাথামেটিক্স শিখবে তাহলে অবজেক্টিভ কি হবে? অবজেক্টিভ হবে বাচ্চারা যখন ম্যাথামেটিক্স শিখবে তখন তারা মজার সঙ্গে এনজয়ের সঙ্গে অঙ্কটাকে শিখবে। তারপরে ডেভিড হুইলার বলেছেন গণিতকে চিন্তন প্রক্রিয়ার মাধ্যমে শিখতে হবে। তাহলে ডেভিড হুইলার বলেছেন যে যখন বাচ্চারা গণিত শিখবে তখন তাদের চিন্তা করে শিখতে হবে, না মুখস্থ করে শিখতে পারবে, না দেখে দেখে শিখতে পারবে, কোনো কিছু মনে রেখে শিখবে এমনটা কিন্তু নয়, তারা নিজেরা ভেবে চিনতে অঙ্কটাকে করবে। তারপরে ক্লাসরুমে যা পড়ানো হবে সেই অঙ্কগুলো যেন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সঙ্গে তারা তুলনা করতে পারে। এমন নয় যে তাকে একটা অঙ্ক করালাম, সে কিছু বুঝতে পারলো না, শুধুমাত্র সংখ্যাগুলো দেখে গেল, কিছু বুঝলো না, এমন না। ক্লাসরুমের সঙ্গে কানেক্ট কিভাবে করবে? হয়তো সেখানে যোগ পড়াচ্ছেন স্যার যদি যোগ পড়ান তখন স্যার তখন বাইরের জগতের সঙ্গে কানেক্ট করবে, যে বাইরে কতগুলো ছাগল আছে, মাঠে কতগুলো পাখি আছে, কতগুলো গরু চড়ছে। তো সেটা যখন বাচ্চারা জিনিসটা সম্পর্কে একটা ধারণা থাকবে যে গরু কেমন দেখতে হয়, পাখি কেমন দেখতে হয়, ছাগল কেমন দেখতে হয়, তো সেটা তখন তারা ভাবতে পারবে, ভাবতে তাদের সুবিধা হবে যে মাঠে 4টে ছাগল আছে, 4টে ছাগল আর 2টো পাখি মিলে মোট কত সংখ্যক প্রাণী মাঠে আছে। তো তারা তখন সেটাকে ভেবে ভেবে কাউন্ট করতে পারবে, বুঝতেও পারবে। তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের সঙ্গে ক্লাসরুমের কানেকশনটা বজায় রেখে বাচ্চাদের কিন্তু পড়াতে হবে, যেন তারা পড়তে গিয়ে মজা পায়। খেলার ছলে পড়াতে হবে, আর কি এমনভাবে পড়াতে হবে যেন তাদের লজিক্যাল থিঙ্কিংটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে ম্যাথামেটিক্সের যে অবজেক্টিভসগুলো সেটা 5টা পয়েন্ট এখানে রয়ে গেছে, তোমরা দেখে নেবে। এবার একটা জিনিস হলো যে লজিক্যাল থিঙ্কিং এর কথাটা আমরা বললাম, টু ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং। তো এবার লজিক্যাল থিঙ্কিং সংক্রান্ত একটা কোয়েশ্চেন হলো যে আমরা যখন লেফট সাইডের ব্রেন দিয়ে ভাবি তখন সেটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আমরা ব্রেনের যখন লেফট সাইড দিয়ে ভাবছি তখন সেটা লজিক্যাল হচ্ছে, আর যখন রাইট সাইড দিয়ে ভাবছি তখন সেটা হলো ক্রিয়েটিভ সাইড। ঠিক আছে, তাহলে যাদের রাইট সাইড অ্যাক্টিভ ব্রেনের তারা ক্রিয়েটিভ হয়, তারা আঁকা, নাচ, গান, ইমাজিনেশন, ফিলিং, ইমোশন এগুলোতে বেশি পারদর্শী হয়, এগুলো তারা করতে ভালোবাসে, এগুলো তারা করতে পারে। আর লেফট ব্রেন যাদের অ্যাক্টিভ হয়, লজিক্যাল থিঙ্কিং, তারা অঙ্কে ভালো হয়, তাদের টাইম সম্পর্কে ভীষণ জ্ঞান থাকে, তারা ল্যাঙ্গুয়েজটা ভালো বোঝে, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের ভালো ধারণা থাকে। ঠিক আছে, তো লেফট ব্রেন রাইট ব্রেনের ব্যাপারটা গেল। এবার তারপরে আমরা বাচ্চাদেরকে কি শেখাচ্ছি? চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার লাইক নাম্বার, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি। তো প্রাইমারি লেভেলের উদ্দেশ্য হবে বাচ্চাদের আমরা বেসিক ম্যাথগুলো শেখাবো। বেসিকের মধ্যে পড়ছে নাম্বার সিস্টেম, অর্থাৎ আমরা নাম্বার সংক্রান্ত যা কিছু রয়েছে সেটা বাচ্চাদেরকে শেখাবো সবার প্রথমেই। তারপরে কি শেখাবো?
তারপরে অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি। প্রাইমারির ক্ষেত্রে অ্যালজেব্রাটা সেইভাবে করানো হয় না, কিন্তু অ্যালজেব্রা বলতে এখানে কিছু ছোটোখাটো জিনিস শেখানো হয় যাতে পরবর্তী ক্লাসে তাদের সুবিধা হয়। আর জিওমেট্রি আর ট্রিগোনোমেট্রি শুধু শেপ করানো হয়, যে এটা কেমন দেখতে, এটা ত্রিভুজ না চতুর্ভুজ, এই জিনিসগুলো করানো হয়। ঠিক আছে, তারা যেন এই জিনিসগুলোর যে নাম্বার, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি বেসিক জিনিসটা যেন তারা প্রাইমারি লেভেলে শেখে। ঠিক আছে, ডিটেলসে নয়। তারপরে আসছি এই যে আমরা অবজেক্টিভ অফ টিচিং মেটেরিয়াল, টিচিং ম্যাথামেটিক্সের কথা প্রথমে বললাম, সেখানে জর্জ পলিয়ার একটা নিজের উদ্দেশ্যের কথা বলেছেন। জর্জ পলিয়ার নিজস্ব একটা মতামত দিয়েছেন যে অবজেক্টিভসগুলো আছে তাকে তিনি দুভাগে ভাগ করেছেন, সেটা নাম দিয়েছেন টু টাইপ অফ এম। একটা হচ্ছে ন্যারো এম আর একটা হচ্ছে ব্রড এম। ন্যারো এমটা কি? দ্য ন্যারো এম অফ স্কুল ম্যাথমেটিক্স ইজ টু দ্য ডেভেলপমেন্ট so-called useful capabilities, particularly those relating to numeracy numbers, number operation, measurement, decimals and percentage. ঠিক আছে, ন্যারো এমে বলছে যে এখানে বাচ্চারা যেন যা কিছু শিখবে, ঠিক আছে, সেগুলো তাদের বর্তমান বাইরের যে পরিবেশ রয়েছে তার সঙ্গে কানেক্ট করে সহজেই শিখতে পারে। যেমন হচ্ছে নাম্বার সিস্টেম, মেজারমেন্ট, মাপ, ডেসিমাল, দশমিক, পার্সেন্টেজ, শতকরা, এই জিনিসগুলো তারা ন্যারো এমে শিখবে। টু প্রিপেয়ার দেম ফর লার্নিং অফ ম্যাথামেটিক্স ইন হায়ার ক্লাসেস, এই বেসিক জিনিসগুলো আগে শিখে ফেলবে, তারপরে তারা কিন্তু পরবর্তী এম এর জন্য যাবে। এক্ষেত্রে অঙ্ক শিখে সমাজে কিছু আয় করতে যেন পারে, মানে ন্যূনতম যেটুকুই শিখবে সেটাতেও যেন সমাজে তাদের কাজে লাগে। দিস এম এমফাসাইজ অন টার্নিং আউট এমপ্লয়েবল অ্যাডাল্টস হু ক্যান কন্ট্রিবিউট টু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এখানে এটাই বলেছে যে সমাজে কোনো আয় করতে পারে, সমাজে যেন ন্যারো এমটা কাজে লাগাতে পারে। নেক্সট হচ্ছে ব্রড এম। ব্রড এমটা হচ্ছে ন্যারো এম শেখার পরে ব্রড এমটাই তারা কাজ করবে। এখানে ব্রড এম বলতে বলছে থিঙ্ক দ্য রিজন ম্যাথামেটিক্যালি, to pursue assumption to their logical conclusion and to handle abstraction. It includes a way of doing things and the ability and the attitude to formulate and solve problems. Develop the ability of mathematization which is regarded as constituting the higher aims of mathematics. Broad aim এ বলছে think and reason mathematically, তখন শিশুরা ম্যাথামেটিক্যালি জিনিসটাকে ভাবনা চিন্তা করবে, মানে ক্যালকুলেশনের মাধ্যমে যে এটা ভুল হচ্ছে না তো, এটা ঠিক কিনা, সবকিছু ক্যালকুলেশনের মাধ্যমে চিন্তা করবে। আর কি করবে? লজিক্যাল থিঙ্কিংটাকে কাজে লাগাবে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটাকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, আর কি সবকিছু প্রবলেম সলভ করে তারপরে তারা একটা কনক্লুশনে যাবে। বিনা কারণেই কোনো কথা বলে দেবে না, বিনা কারণেই কোনো জিনিসটাকে অ্যাপ্রুভ করে দেবে না, সেটাকে ভেবে চিনতে সলভ করে তারপরে সেই জিনিসটার উপর সে অ্যাপ্রুভাল জানাবে। ঠিক আছে, তারপরে চলে আসছি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাকর্ডিং টু দ্য এনসিএফ 2005 অ্যাট প্রাইমারি লেভেল। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে এনসিএফ 2005। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এনসিএফ 2005 একটা করে কথা বলেছে, একটা মানে অনেকগুলোই কথা বলেছে। তো এনসিএফ 2005-এর একটা টপিক প্রত্যেকটা পেপারে আছে। তো ম্যাথের ক্ষেত্রে এনসিএফ 2005 কি বলেছে? Basic numeracy in all children in an important aspect to universalization of elementary education, UEE। বলছে যে বেসিক নিউমেরেসি ইন চিলড্রেন, এখানে বেসিক নিউমেরেসি বলতে বলছে নাম্বার সিস্টেমের যে বেসিক জিনিসগুলো, বাচ্চারা একদম নাম্বার সিস্টেমের যে বেসিক জিনিসগুলো সেগুলো প্রত্যেককেই জানতে হবে। এটা কার আদেশ? এনসিএফ 2005-এর আদেশ, যেটাকে ইউইই দিয়েছে। ইউইর ফুল ফর্ম যদি আসে তাহলে হবে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশনের পক্ষ থেকে বলেছে যে প্রত্যেকটা শিশুর যেন বেসিক নিউমেরেসির জ্ঞানটা থাকে। আর কি বলেছে এনসিএফ 2005? অ্যাট দিস লেভেল 1 to 5 প্রোগ্রেশন শুড বি ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। বলছে মানে প্রাইমারি লেভেলে স্টুডেন্টদের কি করাতে হবে যখন শেখাবে ম্যাথটা, তখন যেন কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হয়। কংক্রিট অর্থাৎ আমরা যে জিনিসটাকে ফিল করতে পারবো, টাচ করতে পারবো, দেখতে পাবো, অর্থাৎ চোখে দেখে আমরা ম্যাথ শিখবো। যদি আমরা বলি যে এটা একটা চতুর্ভুজ, তাহলে আমরা বোর্ডে এঁকে নয়, সেই জিনিসটাকে হাতে নিয়ে ফিল করে দেখে তারপরে কিন্তু বুঝবো এটা একটা চতুর্ভুজের স্ট্রাকচার, তবে কিন্তু সেই বাচ্চাটা শিখবে। এটা এনসিএফ 2005-এর কিন্তু আদেশ। Non-number areas like shapes, spatial understanding, patterns, measurement and data handling.
ঠিক আছে, এইগুলো শেখাতে হবে। অর্থাৎ নিউমেরেসিটা তো শেখাতে হবে, তাছাড়া যেগুলো নাম্বার সিস্টেম নয়, যেগুলো বাচ্চারা এনজয় করে করে শিখবে, সেগুলো হলো শেপ, আকৃতি, স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন প্যাটার্ন, মাপঝোঁক, মেজারমেন্ট এবং ডাটা হ্যান্ডলিং। কিভাবে ডাটা হ্যান্ডলিং করবে সে সমস্ত কিছু শিখবে। তারপরে হচ্ছে কনসেপ্ট ম্যাপিং। কনসেপ্ট ম্যাপিং এ বলছে ইট ইজ আ schematic drawing which shows the relationship between the concept. It is a hierarchical structure. It can be built by a teacher or student. It connects the new concept with the previous knowledge. It is a method which makes learning successful. Concept mapping এ বলছে যে ম্যাথমেটিক্স যখন শেখানো হচ্ছে তখন সেটা রিলেশন তৈরি করছে রিয়েল লাইফের সঙ্গে, একটা স্ট্রাকচার তৈরি করছে, আর কি একটা হায়ারার্কিয়াল স্ট্রাকচার তৈরি করছে। অর্থাৎ ম্যাথ শিখলে কিন্তু কেউ নিচু পজিশনে চলে যাচ্ছে না, ধীরে ধীরে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য সে এক ধাপ করে এগিয়ে যাচ্ছে, নতুন কিছু শিখছে। তো সেটা একটা হায়ারার্কিয়াল স্ট্রাকচার হয়ে গেল, এক ধাপ করে। সায়েন্স যারা পড়েছো তারা হায়ারার্কিয়াল স্ট্রাকচার কি বুঝতে পারবে, সিঁড়ির ধাপের মতো এক ধাপ করে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। সে যত শিখবে সে তত জানবে পরবর্তী ক্লাসের জন্য। তারপরে বিল্ড বাই আ টিচার আর স্টুডেন্ট। কনসেপ্ট ম্যাপিং মানে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে একটা টিচারও করতে পারে, একটা স্টুডেন্টও করতে পারে, কারণ দুজনের চিন্তাধারা একও হতে পারে, আবার আলাদা রকম ভাবেও সে তৈরি করতে পারে। ঠিক আছে, আর নতুন কনসেপ্টের সঙ্গে পূর্ববর্তী যে জ্ঞান সেটার রিলেশন তৈরি হয়, সব সময় কানেক্ট হতে পারে, কারণ আমরা যে নতুন জিনিসটা শিখছি সেটার সঙ্গে অবশ্যই আগের জ্ঞানের কানেকশন রয়েছে, তবেই আমরা নতুন জিনিসটা কিন্তু শিখতে পাচ্ছি, কিছু না কিছু কানেকশন থাকবেই। তো এটা হলো সহজ একটা লার্নিং, মানে ম্যাথমেটিক্সের সহজভাবে শিখে নতুনভাবে সে সাকসেসফুল হয়ে যাবে, ধীরে ধীরে সে আরো বেশি সাকসেসফুল হবে। ঠিক আছে, তারপরে একটা থিওরি এখানে, ভ্যান হিল থিওরি অফ জিওমেট্রিক থট। ঠিক আছে, এবার এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো ভ্যান হিল যে থিওরিটা করেছেন সেটা কিসের ওপর, পুরোপুরি জিওমেট্রিক্সের ওপর, মানে জ্যামিতির উপর ভ্যান হিল একটা থিওরি দেন। এবার আমরা জানি ভ্যান হিল থিওরির অনেকগুলো ধাপ আছে, কিন্তু কেবলমাত্র প্রাইমারি লেভেলের ক্ষেত্রে এই 3টে ধাপ মনে রাখতে হবে। যারা পেপার 1-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলছি যে প্রাইমারি লেভেলের ক্ষেত্রে এই 3টে ধাপ মনে রাখলেই হবে। প্রথম ধাপে নাম্বার 1 দেওয়া উচিত ছিল, কিন্তু নাম্বার 1 দেয়নি, কারণ একদম শুরু থেকে বাচ্চারা শিখছে, মানে তখন তাদের কোনো কিছু নলেজ থাকে না, মানে একদম জিরো থেকে স্টার্ট করছে ভ্যান হিল। ঠিক আছে, এটা একটু গুলিয়ে ফেলবে না। ভ্যান হিলের প্রথম ধাপেই আছে ভিজুয়ালাইজেশন, তারপরে ধাপে আছে অ্যানালাইসিস, তারপরে আছে ইনফর্মাল ডিডাকশন। ঠিক আছে, এবার ডিটেলসে কি বলছে, ভ্যান হিল বলছে যে ভিজুয়ালাইজেশন স্টেজে কি করে বাচ্চারা রিকগনাইজ শেপস হোয়েন দে সি দেম, মানে যখন স্ট্রাকচারগুলো দেখে, সে একটা স্কোয়ার না একটা ট্রায়াঙ্গেল, যখন স্ট্রাকচারটা দেখে শুধু সেটা বলতে পারে যে এটা স্কোয়ারের মতো দেখতে, তাই এটা একটা স্কোয়ার, এটা ত্রিগোণ, মানে শুধুমাত্র ত্রিভুজটাকে দেখে বলবে এটা একটা ত্রিভুজ। কেন ত্রিভুজ সেটা কিন্তু বলতে পারবে না, কেন চতুর্ভুজ সেটা কিন্তু বলতে পারবে না। ঠিক আছে, ঠিক তেমনি তার পরের স্টেপে যখন অ্যানালাইসিস স্টেজে চলে যাবে তখন তারা কি করবে, রিকগনাইজ ফিগার ইন রিলেশন টু দেয়ার প্রপার্টিজ। তখন স্ট্রাকচারগুলোকে তারা বুঝতে পারবে যে এটা একটা ত্রিভুজ, কারণ এর 3খানা বাহু আছে, 3টে বিন্দু দ্বারা প্রত্যেকটা বাহু যুক্ত আছে, তখন তারা বলতে পারবে। ঠিক আছে, তারপরে স্টেজে আছে ইনফর্মাল ডিডাকশন। এখানে বলছে good relationship between and within the properties they can from abstract definition there is a greater chance to engage, মানে ইনফর্মাল ডিরেকশনে গিয়ে বাচ্চারা তখন বলতে পারছে যে all square are rectangle but all rectangles are no square। তাহলে কি বলছে, প্রত্যেকটা চতুর্ভুজ কিন্তু রেক্টাঙ্গেল হতে পারে, কিন্তু প্রত্যেকটা রেক্টাঙ্গেল চতুর্ভুজ নয়। অর্থাৎ আমরা জানি আয়তক্ষেত্রে দুই দিকের বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়, কিন্তু আমরা বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলতে পারি, কিন্তু আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র বলতে পারি না। তেমনি বলতে পারবো যে এটা একটা ত্রিভুজ, এটা একটা চতুর্ভুজ। কেন ত্রিভুজ, কেন চতুর্ভুজ, এইগুলো ইনফর্মাল ডিরেকশনে গিয়ে বাচ্চারা বলতে পারে। এবার এখানে ক্লাসের কথা বলেছে যে ভিজুয়ালাইজেশন স্টেজটা ক্লাস 2 এর স্ট্যান্ডার্ডের স্টুডেন্টরা পর্যন্ত বলতে পারবে, আর ক্লাস 3 to 5 গ্রেডের প্রাইমারি স্কুলের স্টুডেন্টরা অ্যানালাইসিস করতে পারে, আর ইনফর্মাল ডিডাকশনটা হয়ে যায় আপার প্রাইমারি 6 to 9। ঠিক আছে,
এটুকু মনে রাখবে। তারপরে আসছি টাইপ অফ দ্য টিচিং মেথড। টাইপ অফ টিচিং মেথডের ক্ষেত্রে অনেকগুলো মেথড আছে, লেকচার মেথড, ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড, অ্যানালাইটিক মেথড, ল্যাবরেটরি মেথড, সিনথেসিস মেথড আর হিউরিস্টিক মেথড। ঠিক আছে, লেকচার মেথডে হচ্ছে যখন একটা চ্যাপ্টার পড়াবে তখন সেটা বক্তৃতার মাধ্যমে পড়াবে, বলে পড়াবে, লেসন প্ল্যান দেখে পড়াবে। ঠিক আছে, ইন্ডাকটিভ মেথডে হচ্ছে যে কোনো একটা স্ট্রাকচার আছে, যেমন পিথাগোরাস থিওরেমের ক্ষেত্রে যে পিথাগোরাস থিওরেমটা কেউ জানে না, কিন্তু সেক্ষেত্রে স্ট্রাকচারটা দেখে ধীরে ধীরে পিথাগোরাস থিওরির দিকে এগোচ্ছে, তখন সেটা হয়ে যাবে ইন্ডাকটিভ মেথড। আর ডিডাকটিভটা ঠিক উল্টো হবে, যে পিথাগোরাস থিওরেমটা জানে, সেখান থেকে ছোট ছোট করে যে এটা পিথাগোরাস থিওরেম হবে কিনা, কনফার্মেশন না রিজেকশন, মানে এটা পিথাগোরাস থিওরেম কিনা আর নয়, যদি না হয় তাহলে সেটা হবে না, এটা পিথাগোরাস থিওরেম নয়, আর যদি হয় তাহলে বলবে এটা হ্যাঁ। তো এটা থিওরি থেকে উল্টো দিকে যাবে। ঠিক আছে, অ্যানালাইটিক মেথডের ক্ষেত্রে আমরা কেমিক্যাল অর ফিজিক্যাল প্রপার্টি অফ আ কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল এলিমেন্ট অর মিক্সচার, আমরা জিনিসটাকে অ্যানালাইজ করতে পারি যে এটা কেমিক্যাল রিয়াকশন নাকি এটা ফিজিক্যাল প্রপার্টি, মানে ভৌত ধর্ম নাকি রাসায়নিক ধর্ম, এই সমস্ত কিছু আমরা অ্যানালাইটিক মেথডের মাধ্যমে জানাতে পারি। ল্যাবরেটরি মেথডে কি হয় আমরা সবাই জানি, যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের কি হয়, সব সময় সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করতে হয়, পরীক্ষা করতে হয়, একটা সায়েন্টিফিক মানে থাকে। তো তার জন্য আমরা ল্যাবরেটরিতে গিয়ে ল্যাবরেটরি মেথডের মাধ্যমে সেটাকে পড়ানোর চেষ্টা করি। আর থাকে সিনথেসিস মেথড আর হিউরিস্টিক মেথড। সিনথেসিস মেথডটা একটু বড়, তাই আমি এটা মেথডগুলোর আলাদা ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা আরেকবার দেখে নিও। হিউরিস্টিক মেথড হচ্ছে যেখানে প্রবলেম সলভিং, প্র্যাকটিক্যাল মেথড, ভেরিয়াস শর্টকাটস, মানে এই মেথডের মাধ্যমে হিউরিস্টিক হয়, মানে কোনো প্রবলেম থাকলে সেটাকে সলভ করা, আর প্র্যাকটিক্যালের মাধ্যমে করা, তারপরে ছোট ছোট শর্টকাটের মাধ্যমে ম্যাথ করা, সেগুলো হিউরিস্টিক মেথডের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তারপরে পয়েন্টে আসছে যে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের কি কি পড়ানো হয়, ম্যাথের ক্ষেত্রে কি কি পড়ানো হয়। ম্যাথের ক্ষেত্রে তাদের পড়ানো হয় সিমেট্রি, টেসিলেশন, টাইলিং, মেজারমেন্ট, ডাটা হ্যান্ডলিং, জিওমেট্রি প্যাটার্ন, নাম্বার, রিজনিং। ঠিক আছে, কি কি পড়ানো হয় না, রেশিও অ্যান্ড প্রপোর্শন, স্পিড, টাইম ডিস্টেন্স, অ্যালজেব্রা, এগুলো পড়ানো হয় না। এবার সিমেট্রি কি? সিমেট্রি হলো আমরা যদি মনে করি একটা কাগজ নেব, তো একটা কাগজ নিলাম, পৃষ্ঠা নিলাম খাতার অথবা একটা পেপার নিলাম, সেটাকে এমন ভাবে ফোল্ড করলাম যেন একদিকটা অপর দিকের সঙ্গে একদম সমানভাবে একে অপরের উপর একেবারে মিরর ইমেজ হিসেবে চাপা পড়ে যায়। ঠিক আছে, মানে একদিকটা অপর দিকটার মিরর ইমেজ হবে সিমেট্রির ক্ষেত্রে। বুঝতে পারলাম? তো এই রেক্টাঙ্গেলকে যখন 4 ভাগে ভাগ করেছে, দেখো 4টে ভাগে কিন্তু সমান। তেমনি স্কোয়ারের ক্ষেত্রে কতগুলো সিমেট্রি লাইন পড়ছে, 1টা 2টো 3টে, এদিকে 3টে এদিকে 3টে, 6টা 7টা। কিন্তু এইভাবে গুনলে হবে না, মানে কি বলেছে 4 লাইনস অফ সিমেট্রি, টোটাল একটা লাইন ধরতে হবে। এই এক কোণ থেকে অপর কোণের এই একটা লাইন, 2টো লাইন, 3টে লাইন, আর উপর থেকে নিচে 4টে লাইন। তো সিমেট্রিটা হচ্ছে এটা, যেটা মিরর ইমেজ হবে এবং এমন ভাগ হবে প্রত্যেকটা ভাগ কিন্তু একে অপরের সমান হবে। ঠিক আছে, এটা গেল সিমেট্রি। আর টেসিলেশন আর টাইলিংটা কি? টেসিলেশনটা হচ্ছে যে প্রত্যেকটা শেপ একে অপরের সঙ্গে যুক্ত করে এমন একটা শেপ তৈরি করা হবে, সেগুলোকে টাইলিং বা টেসিলেশন বলা হয়। এবার টেসিলেশন দুটো টাইপের, রেগুলার টেসিলেশন আর নন সেমি রেগুলার টেসিলেশন। রেগুলার টেসিলেশনে কি হয়, কোনো ওভারল্যাপিং নেই, কোনো গ্যাপ নেই, আর প্রত্যেকটা শেপ এক রকম হবে, প্রত্যেকটা শেপ এক হবে, একরকম সাইজের হবে, একসঙ্গে বসাতে হবে। আর সেমি রেগুলারের ক্ষেত্রে প্রত্যেকটা শেপ এক হবে না, বিভিন্ন রকম শেপ নিয়ে যুক্ত করে একসঙ্গে থাকবে, কিন্তু এক্ষেত্রে গ্যাপ বা ওভারল্যাপ থাকবে না। ঠিক আছে, তারপরে আসছে টিএলএম। টিএলএম এর ক্ষেত্রে যেন টিএলএমটা শিশুদের এফেক্টিভ হয় আর ইন্টারেস্টিং হয়, তারা যেন এনজয় করে করে পড়ে। প্রথমে আসছে জিও বোর্ড। জিও বোর্ডের ক্ষেত্রে একটা কাঠের বোর্ডের উপর পেরেক দেওয়া থাকে, যেখানে যার সাহায্যে কি করে বাচ্চারা বেসিক জিওমেট্রিক শেপ জানতে পারে, মেজারমেন্ট জানতে পারে, আর নাম্বার সিস্টেম জানতে পারে। তারপরে আছে দিনেশ ব্লক। দিনেশ ব্লকের ক্ষেত্রে কি থাকে, কতগুলো শেপ থাকে, যেমন এই একটা বক্স ইউনিট বলে, আর এরকম রডের মতো থাকে 10, মানে দশকের অঙ্ক হলে, মানে 10, 20, 30 এরকম থাকলে একটা 10 হলে টেন্স একটা রড, 30 হলে 3টে রড, 40 হলে 4টে রড, এরকম ভাবে থাকবে।
ফ্ল্যাটের ক্ষেত্রে 100 যখন হবে একটা ফ্ল্যাট, যখন 200 হবে দুটো ফ্ল্যাট, এরকম 100 এর ক্ষেত্রে। 1000 এর ক্ষেত্রে একটা কিউব, যখন 2000 হবে দুটো কিউব, 3000 হবে তিনটে কিউব। এবার যখন যোগ করবে, যোগের ক্ষেত্রে যদি বলা হয় 2000 যোগ 300, তাহলে 2000 যোগ 300 যখন করবে তাহলে কি লাগবে, 1000 এর দুটো কিউব লাগবে 2000, আর তিনটে 100 লাগবে, তিনটে ফ্ল্যাট লাগবে, তখন হবে 2300। তো এইভাবে বাচ্চাদের শেখানো হয়। কি কি শেখানো হয়? টিচ বেসিক অ্যাডিশন, সাবট্রাকশন, প্লেস ভ্যালু, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে। অ্যাবাকাসের সাহায্যে কি শেখানো হয়? অ্যাবাকাস হচ্ছে এরকম একটা দেখতে যন্ত্র বা একটা মডেল, যেখানে কি হয়, এই যে কাঠের ইয়ের মধ্যে, একটা পাটাতনের মধ্যে রড দিয়ে বল দেওয়া থাকে। এর মাধ্যমে কি শেখানো হয়? নাম্বার, ক্যালকুলেশন, স্পিড, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার রুট, কিউব রুট, প্লেস ভ্যালু, ফ্র্যাকশন, যাতে বাচ্চারা সহজেই এটা শিখতে পারে এবং অ্যাবাকাস শেখার মাধ্যমে তাদের ক্যালকুলেশনটা স্পিডও বেড়ে যায়। ঠিক আছে। এটা বৈদিক যুগের একটা বহু পুরনো নিয়ম ম্যাথমেটিক্স শেখানোর। ঠিক আছে। তারপরে আসছে 3D TLM। 3D TLM এর ক্ষেত্রে বলছে যে বাচ্চারা যেন রিয়েল জিনিসের সঙ্গে কম্পেয়ার করে জিনিসগুলো শিখতে পারে। তো সেক্ষেত্রে রিয়েল অবজেক্টস ব্যবহার করা হয়। যেমন আমরা যদি মেজারমেন্ট করি, মাপযোগ করি, তাহলে আমরা জল দিয়ে মাপতে পারবো যে এখানে 1 লিটার জল আছে নাকি 2 লিটার আছে। তো তখন আমরা রিয়েল থিংস গুলোকে নিয়ে বাচ্চাদেরকে দেখাবো। আর কি মডেল তো দেখাবো। পাপেটস কাকে বলছে? পাপেটস হচ্ছে যে আমরা আমাদের যে পাপিগুলো হয় বাড়িতে, যেগুলো সহজে পোষ মানে, যেমন হচ্ছে মুরগি, কুকুর, গরু, তাদের তো রিয়েলে নিয়ে আসা যায় না। তো রিয়েল যখন নিয়ে আসা যাবে না, তখন তাদের একটা স্ট্রাকচার বানাবো, পেপার কাটিং করব অথবা তাদের কার্টুন তৈরি করব, সেগুলোকে নিয়ে আমরা ম্যাথমেটিক্স বাচ্চাদের তখন শেখাবো। ঠিক আছে। একদম লাস্ট পয়েন্ট হচ্ছে ফিয়ার অ্যান্ড ফেলিয়ার। ফিয়ার অ্যান্ড ফেলিয়ারের মধ্যে বলছে যে যখন আমরা বাচ্চাদের ম্যাথমেটিক্স শেখাই প্রাইমারি লেভেলে, তখন তাদের প্রবলেম কি হয়, তারা কেন ম্যাথমেটিক্সে উইক হয়ে পড়ে। কারণ হচ্ছে চিলড্রেন ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইজিলি। বাচ্চাটা যখন ম্যাথ শিখছে তখন সে সহজে বুঝতে পারছে না, তার জন্য তাকে আর একবার বুঝাতে হবে, বারেবার বোঝাতে হবে, আর চেষ্টা করতে হবে যে কেন সে বুঝতে পারছে না, তার উইক পয়েন্টটা কোথায়। ঠিক আছে। তারপরে কি টিচার উইক পয়েন্ট। টিচারের উইক পয়েন্ট রয়েছে। অনেক টিচার আছে যাদের নিজেরই ম্যাথামেটিক্সের বেসিক জিনিসগুলো ক্লিয়ার নয়, যার জন্য তারা বাচ্চাদেরকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শেখাতে পারে না। ঠিক আছে। অনেকেই হয়তো টিচার ট্রেনিং করে, কিন্তু টিচার ট্রেনিং করানোর পরেও যে অরিজিনাল মেথডের সাহায্যে বাচ্চাদেরকে শেখাতে হয় সেটাও হয়তো জানে না। তো টিচারের এখানে উইক পয়েন্ট রয়েছে, যার জন্য বাচ্চারা শিখতে পারে না। তারপরে হচ্ছে জেন্ডার ইস্যু। আমরা আগেও শুনেছি যে ছেলেরা কেবলমাত্র সায়েন্সটা ভালো পারে, মেয়েরা পারে না, এরকম প্রবলেমের জন্য আবার মেয়েদেরকে স্কুলে যেতে দেওয়া হয় না, ছেলেদেরকে যেতে দেওয়া হতো। তো এরকম প্রবলেমের জন্য দীর্ঘদিন বাড়িতে বসে থাকার জন্য ম্যাথ শিখতে পারতো না। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে জেন্ডার ইস্যুর জন্য ম্যাথমেটিক্সের প্রবলেম হয়। আর কি ডেফিনেশন, মেমোরাইজেশন, রিমেম্বারিং দ্য ম্যাথ, রুলস, ডেফিনেশন, এই 4টা পয়েন্ট একটার মধ্যেই পড়ে যায়। যে ম্যাথমেটিক্সকে অনেক সময় মুখস্থ করানোর চেষ্টা করা হয়, বলা হয় যে বেশি প্র্যাকটিস করলে এই ম্যাথটা নাকি মনে থাকবে। সেটা একদমই না, ভুল। তাকে বেসিক জিনিসগুলো যত ভালোভাবে শেখানো হবে সে কিন্তু তত ভালো ম্যাথ করতে পারবে। সে একবার একটা অঙ্ক করার পরেও কিন্তু সেই অঙ্কটা যদি নাও করে তাও কিন্তু সে পারবে, কারণ তার বেসিক জিনিসটা ক্লিয়ার থাকে। আর কি কোনো জিনিস মনে রেখে যে আজকে আমি এই অঙ্কটা করেছি, এটার পরে আমি ওই অঙ্কটাই মনে রেখে করব, সেটা করলে বাচ্চারা কোনোদিনই শিখবে না। বলা যাবে না যে তোমরা মুখস্থ করে অঙ্ক করো। ঠিক আছে। আর যে সূত্রগুলো আছে আমাদের, যেটা বলা হতো এই সূত্রগুলো মুখস্থ করে আসবে তারপরে এই অঙ্কগুলো হবে, সেটা একদম ভুল। কারণ সূত্র মুখস্থ করে অঙ্ক হবে না, সূত্রগুলোর করারও নিয়ম আছে। সূত্রগুলো কিভাবে এলো সেগুলোও কিন্তু একদম পার্ট টু পার্ট করে শেখাতে হবে। ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক করে দিও। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ পেডাগজিটা পেপার 1-এর একটা ভিডিওর মধ্যে আনার। আশা করি এই ভিডিওটা যদি কমপ্লিট করো তোমরা 15 পাবেই। এর বাইরে আর কিছু পড়তে হবে না, তোমাদের ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। আর ম্যাথামেটিক্সের যে বাকি পেপারগুলো, ম্যাথের যে মেন পেপারগুলো 15 নাম্বার যেখানে ম্যাথ রয়েছে, সেটাও আমি করাবো। তো পেডাগজির চ্যাপ্টার পুরো কমপ্লিট করে দিলাম, যতগুলো চ্যাপ্টার ছিল পেপার 1-এর। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পুরো কমপ্লিট পেডাগজির। তো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।